আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো আজকের এই ক্লাস হচ্ছে আমরা তোমাদের ফিজিক্স এমসিকিউ থান্ডার সিরিজের চ্যাপ্টার 6 পড়ব এবং এই চ্যাপ্টারে হচ্ছে আমরা এই ক্লাসে আমরা ফিজিক্স চ্যাপ্টার 6 এর যে রকম এমসিকিউ পরীক্ষায় আসতে পারে এবং যতগুলো টাইপের এমসিকিউ আছে সবগুলা কভার করব। সো এটা হচ্ছে আমাদের এমসিকিউ থান্ডার সিরিজ ফিজিক্সের 600+ এমসিকিউ সলভের হচ্ছে একটা ক্লাস। সো আমরা হচ্ছে অলরেডি অনেকগুলো 1 থেকে 5 পর্যন্ত চ্যাপ্টার পড়ে ফেলছি। এখন হচ্ছে আমাদের চ্যাপ্টার 6। দেখো আমরা শুরু করি। ফার্স্টে ভাইয়া হচ্ছে এগুলো পড়ানোর স্টাইল একটু চেঞ্জ করছি। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আগে তোমাদের এমসিকিউ ভালোভাবে সলভ করতে লাগে সূত্র জানা লাগে। এই যে চ্যাপ্টারের সূত্র ফিজিক্স চ্যাপ্টার 6 এর এইগুলা A4 সাইজের একটা পেপার হাতে নাও এবং এই প্রত্যেকটা সূত্র এখানে যেইভাবে লিখছি সুন্দরভাবে নোট করো এবং সূত্রগুলা সম্পর্কে ভালোভাবে ধারণা নাও, দেন এমসিকিউ শুরু করে দেখবা পারবা। সবাই সূত্রগুলা সম্পর্কে একটু ধারণা দেই যে তোমার তিনটা স্কেল আছে না, তাপমাত্রা সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেল। এই তিনটা স্কেলের মধ্যে সম্পর্ক TC/5 = TF - 32/9 = TK - 273.15 / 5। অনেকে 273 শুধু ইউজ করে, সমস্যা নেই। টিসি হচ্ছে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা, টিএফ ফারেনহাইট স্কেলের তাপমাত্রা, টিকে হচ্ছে কেলভিন স্কেলের তাপমাত্রা। এরপরে আসো দৈর্ঘ্য প্রসারণশক। কি ভাইয়া? দৈর্ঘ্য প্রসারণশক। দৈর্ঘ্য প্রসারণশক কি? আলফা সমান ΔL / L1 * ΔT। ঠিক আছে, এই যে ΔL হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, L1 হচ্ছে আদি দৈর্ঘ্য। এই ΔL কে আবার L2 - L1 ও লিখা যায়। ঠিক আছে, সো এই L2 মানে হচ্ছে পরবর্তী দৈর্ঘ্য, L1 আদি দৈর্ঘ্য। সো আলফা L2 - L1 / L1 * T2 - T1 লিখতে পারবো, বিকজ ΔT সমান T2 - T1 লেখা যায়। এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগের সূত্র। সেম ক্ষেত্র প্রসারণ সহগের সূত্র কি ভাইয়া? বিটা ΔA / A1 * ΔT। ΔA কি? ক্ষেত্রফল প্রসারণ, কতটুকু প্রসারিত হয়েছে ওইটা। দেন হচ্ছে A1 হচ্ছে কি ভাইয়া? আদি ক্ষেত্রফল, A2 পরবর্তীতে ক্ষেত্রফল, এগুলো আমরা জানি। পরে আয়তন প্রসারণ গামা ΔB / B1 * ΔT। ঠিক আছে, আচ্ছা। তো এইভাবে এটাকেও ΔB কে B2 - B1 লেখা যায়, দেন B1 * ΔT এর জায়গায় T2 - T1 আছে। যেহেতু এমসিকিউ ক্লাস, সূত্র নিয়ে খুব বেশি পেছাল পারবো না, আমরা যে সূত্রগুলো মনে রাখো। এই যে দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ এবং আয়তন প্রসারণ সহগের মধ্যে সম্পর্ক হচ্ছে 6α = 3β = 2γ। ঠিক আছে, এটা হচ্ছে সম্পর্ক। আবার এইগুলো তুমি 6α সমান যদি 3β লিখো, এটা থেকে আলফা সমান β/3 পাবা। সেম আলফা সমান আলফা সমান β/2 পাবা, β/2 পাবা, আলফা সমান γ/3 পাবা এবং গামা সমান 3/2 বিটা পাইতে পারো। জাস্ট এগুলাকে এটা সমান এইটা, এটা সমান এইটা, এটা সমান এইটা, এইভাবে যদি ক্যালকুলেট করো। ঠিক আছে, আচ্ছা। সো এইগুলো হচ্ছে আমাদের ফার্স্ট ফেজের সূত্র। এটা মনে করতে পারো আমাদের টাইপ 1 আর কি। সো এখানে যা লিখছি আমরা, এগুলাকে তুমি টাইপ 1-এ হচ্ছে কাউন্ট করতে পারো। সো আমি লিখলাম এগুলো হচ্ছে আমাদের টাইপ 1। ঠিক আছে, সো আমরা টাইপ 1-এ যতটা এমসিকিউ আছে ওইগুলো আগে সলভ করবো, এরপরে হচ্ছে আমরা টাইপ 2-তে আসবো। ঠিক আছে, আচ্ছা। সো এই যে এরপরে আরো সূত্র আছে, এগুলো তোমরা আপাতত নোট করো। সূত্রগুলো পরে আমি তোমাদেরকে বুঝাইতেছি, আগে হচ্ছে আমরা এমসিকিউ সলভে চলে যাই। ঠিক আছে, তো ভাইয়া তোমার এখানে কি বলছে দেখো, 1 ক্যালোরি সমান কত জুল? এটা তো মুখস্থ, আমরা সবাই জানি। 1 ক্যালোরি সমান 4.2 জুল। 1 ক্যালোরি সমান কত জুল? 4.2 জুল। 1 ক্যালোরি সমান কত জুল ভাইয়া? 4.2 জুল। তাপ এক প্রকার কি ভাইয়া? তাপ এক প্রকার শক্তি। মনে রাখবা, তাপ কি? তাপ এক প্রকার শক্তি। কারণ তাপ Q = ms ΔT। ওইটা দেখে দেখবা তাপের একক কি? তাপের একক হচ্ছে জুল আসে। তাপের একক আমরা জুল ইউজ করি। জুল কিসের একক? শক্তির একক। দ্যাট মিন্স তাপ এক প্রকার শক্তি। ঠিক আছে, সূত্র থেকে বুঝতে পারবা। 1 জুল তাপ কত ক্যালোরি সমান? আমরা দেখছিলাম 1 ক্যালোরি, ভালো করে বুঝো, সমান 4.2 জুল। সো এটা জানলে কিন্তু অন্যটা বের হয়ে চলে আসতেছে। সো 1 ক্যালোরি সমান যদি 4.2 জুল হয়, তাহলে 1 জুল সমান কি হবে ভাইয়া? 1 জুল সমান এই যে 4.2টা ভাগ হয়ে আসবে, দ্যাট মিন্স 1/4.2 ক্যালোরি। এটা হওয়ার কথা। সো এটা যদি হিসাব করো কত আসে দেখো, এটা হিসাব করলে কত আসে দেখো একটু ভাইয়া কাইন্ডলি। সো 1/4.2 জুল আসবে। কি আসবে? সরি, 1/4.2 ক্যালোরি। 1/4.2 ক্যালোরি। সো এটা আসতেছে আমাদের 0.238 ক্যালোরি বা 0.8 যদি না লিখো, দশমিকের পরে 2 ঘর রাখলে 24 ক্যালোরি লিখতে পারো। ঠিক আছে, কারণ এটা 5 থেকে বড়, এজন্য আগের করে 1 যোগ করতে হয়েছে। ঠিক আছে, সো 0.24 ক্যালোরি। 1 জুল সমান কত ক্যালোরি? 0.24 ক্যালোরি। বুঝছি আমরা? ওকে, ঠিক আছে। এরপরে আসো পরম শূন্য তাপমাত্রা হলো ভাইয়া। পরম শূন্য তাপমাত্রা হচ্ছে তোমার কোনটা? 0 কেলভিন। 0 কেলভিনকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। 0 কেলভিনকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। তাহলে 0 কেলভিন, এই 0 কেলভিন সমান হচ্ছে আবার 0 ডিগ্রি ফারেনহাইট না। সো এই 0 কেলভিন পরম শূন্য তাপমাত্রা। তো এই 0 কেলভিন তাপমাত্রাকে তুমি যদি করো, সেলসিয়াসে কনভার্ট করো, 0 কেলভিন। তো আমরা জানি দেখো, সেলসিয়াস থেকে কেলভিন থেকে সেলসিয়াসে যাওয়ার একটা সহজ উপায় আছে।
লাইক তুমি যদি সেলসিয়াস থেকে কেলভিনে যেতে চাও, মনে করো তোমাকে বলে দিছে তোমার 30 ডিগ্রি সেলসিয়াস, ওটা যদি কেলভিনে লিখতে চাও তাহলে এটার সাথে জাস্ট 273 যদি যোগ করে ফেলো তাহলে তুমি হচ্ছে কেলভিন স্কেলে চলে যেতে পারবা। ঠিক আছে, ভালো করে বুঝিয়ে দেওয়া পারছি তো। তোমার একটা ইজি ওয়ে হচ্ছে এটা শর্টকাট, যে কেলভিন সেলসিয়াস স্কেল মানে সেলসিয়াস স্কেল থেকে যদি কেলভিন স্কেলে যেতে চাও তাহলে কে এর মান আসবে ওই যে তোমার টিকে এর মান আসবে টিসি প্লাস 273, এটা এইভাবে ইজিলি যেতে পারো। মানে সেলসিয়াস স্কেলের সাথে 273 যোগ করলে তুমি কেলভিন স্কেলে। আবার সেলসিয়াস স্কেলের মান যদি বের করতে চাও কেলভিন থেকে, তাহলে তোমার কেলভিন স্কেলে যে তাপমাত্রা দেওয়া থাকবে ওইটা থেকে 273 বিয়োগ দিলে সেলসিয়াস স্কেলে চলে যেতে পারবা। ঠিক আছে, তো আমাদের দেখো সেমভাবে আমরা জানি 1 ডিগ্রি সেলসিয়াস সমান মানে 0 ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে 273 কেলভিন। 30 ডিগ্রি সেলসিয়াস সমান কী হবে ভাইয়া? 30 প্লাস 273 সমান হচ্ছে 303 কেলভিন। এইভাবে আমরা বের করি। তো এই 0 কেলভিন যদি পরম শূন্য তাপমাত্রা হয় তাহলে এটাকে সেলসিয়াস স্কেলে যদি মান বের করতে চাই তাহলে কি হবে? এই যে কেলভিন স্কেলের মান দেখো টিকে মাইনাস 273, এটাই সূত্র। সেলসিয়াস স্কেলে মান বের করতে চাইলে কেলভিন থেকে সেলসিয়াস, সো এটার মান 0 কেলভিন বলে দিছে। আবার আমরা জানি 273 বিয়োগ দিব, সো এটা বিয়োগ দিলে মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস আসবে। কত ডিগ্রি সেলসিয়াস আসবে? সেলসিয়াসে বের করতেছি না, মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস। এটাকে বলে পরম শূন্য তাপমাত্রা। এটাকে কি বলে? পরম শূন্য তাপমাত্রা। সো 1 আর 3 আনসার। বুঝছি আমরা? ওকে, এরপরে বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি এবং 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিকে মিশ্রিত করলে নিচের কোনটি ঘটবে? দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি এবং 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিকে মিশ্রিত করলে ক্যালোরিমিতির মূলনীতি বলতেছে যে যেটার তাপমাত্রা বেশি এটা তাপ বর্জন করবে, আর যেটার তাপমাত্রা কম এটা তাপ গ্রহণ করবে। ঠিক আছে, যেটার তাপমাত্রা বেশি এটা অবশ্যই তাপ বর্জন করবে, কারণ দুইটা একসাথে হইলে ভিন্ন তাপমাত্রা দুইটা একটা আর একটাকে তাপ আদান প্রদান করে একটা মানে চূড়ান্ত একটা নির্দিষ্ট তাপমাত্রায় আসবে, ফাইনাল তাপমাত্রায়। এই জন্য যেটার তাপমাত্রা কম এটা গ্রহণ করবে, যেটার তাপমাত্রা বেশি সেটা বর্জন করবে। তো এখানে অনেকগুলো আছে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি তাপ গ্রহণ করবে, দেখো 25 ডিগ্রি যেটা সেটা গ্রহণ করবে। ঠিক আছে, এখানে বলছে 25 ডিগ্রি পানি তাপ বর্জন করবে, অবশ্যই না, কারণ 60 ডিগ্রি বর্জন করবে। 60 ডিগ্রি পানি তাপ গ্রহণ করবে, অবশ্যই না, কারণ এটা বর্জন করবে। উভয় প্রকার পানি তাপমাত্রা অপরিবর্তিত থাকবে না, এটা না, আমাদের 25 ডিগ্রি হচ্ছে তাপ গ্রহণ করবে। ঠিক আছে, এরপরে আসো। এরপরে বলছে পদার্থের তাপমাত্রিক ধর্ম কোনগুলো? আমরা জানি পদার্থের তাপমাত্রিক ধর্ম কোনগুলো ভাইয়া? এই যে বর তাপমাত্রিক ধর্ম না, আয়তন হচ্ছে পদার্থের তাপমাত্রিক ধর্ম। পদার্থের তাপমাত্রিক ধর্মের মধ্যে আছে আয়তন, দেন হচ্ছে রোধ, এগুলো হচ্ছে পদার্থের তাপমাত্রিক ধর্মের মধ্যে আছে, প্লবতা না, ঘনত্ব না। ঠিক আছে, পদার্থের তাপমাত্রিক ধর্মের মধ্যে আয়তন, দৈর্ঘ্য, রোধ এগুলো আছে, বুঝছো? দেন হচ্ছে তরলের প্রসারণ। ঠিক আছে, তরলের প্রসারণ এগুলো হচ্ছে আমাদের পদার্থের তাপমাত্রিক ধর্ম। সো আয়তন প্রসারণ হয়, তাপমাত্রা পরিবর্তনের ফলে প্রভাব আছে আমাদের আয়তনে তাপমাত্রার, এই জন্য হচ্ছে আয়তন আমাদের তাপমাত্রিক ধর্ম, এবং এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, নেক্সটে আসো। বলছে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? মনে রাখবা মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 36.89 ডিগ্রি সেলসিয়াস। মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? 36.89 ডিগ্রি সেলসিয়াস। এটা কেলভিন স্কেলে কত ভাইয়া? যদি তুমি কেলভিন স্কেলে এই মানটা বের করতে চাও তাহলে কেলভিন স্কেলে তুমি কেমনে বের করবা? দেখো কেলভিন স্কেলে বের করবা জাস্ট এই 36.89 ডিগ্রি সেলসিয়াসের সাথে তুমি কি করবা? 273 যোগ দিয়ে দিবা। ঠিক আছে, তাইলে হচ্ছে কেলভিন স্কেলে মানটা কত তুমি পেয়ে যাবা। কেলভিন স্কেলে মানটা কত তুমি হচ্ছে পেয়ে যাবা। ভাইয়াকে বুঝাইতে পারছি? বলো কেলভিন স্কেলে মান কত এটা তুমি পেয়ে যাবা। ঠিক আছে, তো এটা যদি হিসাব করো তাহলে কেলভিন স্কেলে কত? 36.89 প্লাস 273 মানবদের স্বাভাবিক তাপমাত্রা কেলভিন স্কেল হচ্ছে 309.89 কেলভিন। ঠিক আছে, তো ফারেনহাইট স্কেলে কত ভাইয়া? ফারেনহাইট স্কেলের সূত্র জানি, দেখো সেলসিয়াস থেকে ফারেনহাইটে যাওয়ার সূত্র হচ্ছে TC/5 TF - 32 ডিভাইডেড বাই 9। ঠিক আছে, এত ঝামেলা আমাদের প্রয়োজন নাই, আমরা হচ্ছে শর্টকাট ক্যালকুলেটর দিয়ে করব। 36.89 ডিগ্রি সেলসিয়াস আছে না, এটাকে ফারেনহাইটে নিতে চাইলে কেমনে নিতে পারবো? দেখো কত ছিল? 36.89 ডিগ্রি সেলসিয়াস, এই যে 36.89 তুলছি। এইবার এটাকে আমি ফারেনহাইটে নিব। সো তোমার ক্যালকুলেটারে শিফট এইটা ক্লিক করবা। ঠিক আছে, আমার ক্যালকুলেটারে এরকম দেখাইতেছে, তোমার ক্যালকুলেটারে মেবি এখানে ক্যালকুলেটারের পেছনে দেখবে এখানে ফর্মুলা লেখা আছে। শিফট 8-এ তোলার পর 38 অথবা 39 এই ফর্মুলাটা পাবা, বা 37-এ যাই বলো, 37 38-এ যে সেলসিয়াস টু ফারেনহাইট, ফারেনহাইট টু সেলসিয়াস এরকম আছে। যে আমার এখানে টেম্পারেচার দেওয়া আছে, দেখছো এই টেম্পারেচারে যদি ক্লিক করি, মানে 1 এর টেম্পারেচার ছিল, ক্লিক করছি আমি ফারেনহাইট টু সেলসিয়াস নিব না, সেলসিয়াস টু ফারেনহাইট, সেলসিয়াস টু ফারেনহাইট মিনস আমি 2-তে ক্লিক করব। এই যে চলে আসছে 36.89 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইটে কত আসবে? ফারেনহাইটে আসবে এইটা।
98.402। ফারেনহাইটে কত আসবে? এই যে ফারেনহাইটে আসবে 98.402, 98.402। বুঝাইতে পারছি? ওকে ওকে, বুঝলেই হয়েছে। সো এটা ফারেনহাইট স্কেলে কত আসবে? 98.4 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, বলো 98.402 মানে 98.4। বুঝছি? ওকে, দ্যাট মিনস আমরা পারবো। এরপরে আসো, সূত্র দিয়ে করে একটা দেখাইব প্র্যাকটিসের জন্য। আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কোনটি? আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কেলভিন। কোনটা ভাইয়া? কেলভিন। এরপরে আসো, পানির চৈধবিন্দুর তাপমাত্রা 1/273 কে কি বলা হয়? এটাকে হচ্ছে কেলভিন বলা হয়। পানির চৈধবিন্দুর তাপমাত্রার 1/273 কে হচ্ছে কেলভিন বলা হয়, মানে কেলভিন বলা হয়। এটাকে কি বলা হয়? 1/273 অংশকে কেলভিন বলা হয়। কোনো একদিনের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস হলো, ফারেনহাইট স্কেলে তাপমাত্রা বৃদ্ধি কত হবে? ভালো করে বুঝো, এটা কিন্তু একটা স্পেশাল। যদি তাপমাত্রা বৃদ্ধি বলে, এটা আর একটা স্পেশাল সূত্র, এখন লিখে দিতেছি, লিখো। যদি ডেল টিসি থাকে, বুঝছো? যদি ডেল টিসি থাকে মানে তাপমাত্রার পরিবর্তন এইভাবে যদি থাকে, পরিবর্তন যদি পার্থক্য যদি দেওয়া থাকে, তাহলে সূত্র হচ্ছে ডেল টিসি বাই 5 ইজ ইকুয়াল টু ডেল টিএফ। আগে যে -32 করা লাগতো এটা করা লাগবে না, ডেল টিএফ বাই 9 ইজ ইকুয়াল টু ডেল টিকে ডিভাইডেড বাই 5। সো দেখো, আমাদের কোনো একদিনের তাপমাত্রা 25 থেকে 30 হয়েছে, দ্যাট মিনস ডেল টিসি কত? মানে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা পার্থক্য হচ্ছে এখানে তোমার 5 ডিগ্রি সেলসিয়াস। তোমাকে বলছে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা বৃদ্ধি কত হবে, মানে পার্থক্যটা, তাপমাত্রা বৃদ্ধি কত হবে। সো ফারেনহাইট স্কেলে বের করতে চাইবা, দ্যাট মিনস তুমি এতটুকু বসাবা যে আমরা জানি ডেল টিসি ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু ডেল টিএফ ডিভাইডেড বাই 9। সো আমাদের ডেল টিসি কত বলে দিছে? সেলসিয়াসের তাপমাত্রা পার্থক্য 5 ডিগ্রি, তাহলে 5/5 ইজ ইকুয়াল টু ডেল টিএফ বাই 9। তো এখান থেকে আমাদের আসতেছে, দেখো এখানে 1 আসতেছে, আর গুণন করলে ডেল টিএফ ইজ ইকুয়াল টু আসবে 9 এখানে 9, দ্যাট মিনস 9 ডিগ্রি ফারেনহাইট। কত ডিগ্রি? 9 ডিগ্রি ফারেনহাইট, এটাই অ্যান্সার। বুঝছো? তাপমাত্রা পার্থক্য বললে তুমি এই সূত্রটা ইউজ করতে পারবা। যদি তাপমাত্রা পার্থক্য বলে দেয়, কি বলে দেয়? ঠিক আছে, তাপমাত্রা পার্থক্য বলে দিলে কোন সূত্র ইউজ করতে পারবা ভাইয়া? এই সূত্রটা। এটাতে আবার কি হইল? হ্যাঁ, তাপমাত্রা পার্থক্য বলে দিলে তুমি কোন সূত্র ইউজ করতে পারবা ভাইয়া? তাপমাত্রা পার্থক্য বলে দিলে তুমি হচ্ছে এই সূত্রটা ইউজ করতে পারবা। বুঝছি? ওকে, আর বাকি সূত্র তো আমরা এমনিতেই জানি। এরপরে, কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান? কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান? জানো এটা, মুখস্থ রাখবা। -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফারেনহাইট স্কেল এবং সেলসিয়াস স্কেল সমান। -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফারেনহাইট স্কেল এবং সেলসিয়াস স্কেল সমান। ঠিক আছে, এটা অনেকটা মনে রাখবো, যদি হচ্ছে তোমার এটা হিসাব করে বের করা যায়। কারণ আমরা জানি সেলসিয়াসকে ফারেনহাইট স্কেলে নিতে হইলে এই সূত্রটা ইউজ করি, TF - 32 ডিভাইডেড বাই 9। সো তোমাকে বলছে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট সমান, দ্যাট মিনস আমাদের এটা বলছে ডেল টিসি সমান ডেল টিএফ, এই দুইটা পরস্পর সমান। ঠিক আছে, তো দেখো ডেল টিসি ডিভাইডেড বাই 5, আমরা একটা কাজ করি, দুইটাকে এক্স ধরে ফেলি, এই দুইটাকে এক্স ধরে ফেলি, ভালো হবে। সো দুইটাকে এক্স ধরি, এটা x/5 হবে, এটা হবে x - 32 ডিভাইডেড বাই 9। সো এটা যদি হিসাব করো এরকম আসবে, 9x সমান 5x - 5 দুগুণা 10 3 5 15 16। এরপরে দেখো 9x আছে, 5x - 5x হয়ে আসলো, এখানে আছে -160, এখানে পেলাম হচ্ছে আমরা 4x ইজিক্যাল টু, এখানে আছে -160, তো x ইজিক্যাল টু আসবে -160 ডিভাইডেড বাই 4। সো এটা কাটলে আসবে -40। সো x সমান যদি ডেল টিসি ধরি, দ্যাট মিনস অতএব ডেল টিসি সমান কি আসতেছে ডেল কি বলে, এটা হচ্ছে TC/5 ইজিক্যাল টু TF - 32/9। ঠিক আছে, এইটা ডেল আসে যখন তাপমাত্রা পার্থক্য বলে। ঠিক আছে, এটা TC/5 ইজিক্যাল টু, সো আমরা TC সমান TF ধরছি, মানে হচ্ছে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের তাপমাত্রা সমান। সো আমাদের কত আছে? -40 ডিগ্রি সেলসিয়াস অথবা -40 ডিগ্রি ফারেনহাইট, যেটা লিখতে পারো এটাই আনসার। ঠিক আছে, ওকে। এরপরে আসো, বলছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কত ফারেনহাইটের সমান? এই যে একটা আমরা ফারেনহাইটে কনভার্ট করে দেখি, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত? সো আমরা সূত্র জানি কি ভাইয়া, TC/5 ইজিক্যাল টু TF - 32 ডিভাইডেড বাই 9। সো আমাদের বলে দিছে TC সমান কত? 40 ডিগ্রি সেলসিয়াস মানে TC সমান 40, তাহলে 40 ডিভাইডেড বাই 5 সমান TF - 32 ডিভাইডেড বাই 9।
দেন তুমি হিসাব করো, দেখো 5 8 40 না, তাহলে 8 সমান আসতেছে TF মাইনাস 32 ডিভাইডেড বাই 9। তো এটা যদি তুমি আর গুণন করো, কি আর করবো ভাই, বোর্ড এমন সমস্যা করলে আমি কি করবো, বোর্ডের পিসি অনেক প্রবলেম করতেছে। ওকে চলে আসছে। ওকে 8 নং কত 72 মেবি ইজিক্যাল টু TF মাইনাস 32। তো TF ইজিক্যাল টু আসবে তোমার 72 এর সাথে 32 প্লাস হয়ে আসবে আর কি, যাই হোক। তো এটা হিসাব করলে যা হয় ওইটা আনসার। তো এটা কত আসছে 104 40 ডিগ্রি সেলসিয়াস 104 ডিগ্রি ফারেনহাইটের সমান আসছে, ঠিক আছে। সো এটাই আনসার। যদি এটা হচ্ছে আমরা এত কষ্ট করা লাগতো না, আমরা সেলসিয়াস থেকে ফারেনহাইটে নিব, এইখানে আসবো 40 ডিগ্রি সেলসিয়াস কিসে নিব, ফারেনহাইটে শিফট 7 দেন সরি শিফট 7 না শিফট 8 ভুল করে ফেলছি, শিফট 8 দেন হচ্ছে আমরা টেম্পারেচারে যাব এটাতে, অথবা অন্য ক্যালকুলেটারে শিফট 8 দিয়ে 37 অথবা 38 যেটা ইচ্ছা দেখবা, তোমার ক্যালকুলেটারের পিছনে লেখা আছে যে এটা, ওইটা দেখে তুমি করতে পারবা। সো এখানে 2 হচ্ছে সেলসিয়াস টু ফারেনহাইট, এই যে 40 ডিগ্রি সেলসিয়াস 104 ডিগ্রি ফারেনহাইটের সমান। তোমার এত ক্যালকুলেশন করার সময় আছে, এমসিকিউতে টাচ করে এইভাবে আনসার দিয়ে দিবা, ঠিক আছে। বলো ভাই কি বুঝাইতে পারছি? এরপরে আসো তোমার নেক্সট কোয়েশ্চেনটাতে। একই মানুষের দেহের তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলে এই তাপমাত্রা কত? ভাই আমি আর কোনো ইয়েতে না, আমি ডিরেক্ট ক্যালকুলেটারে করবো। 100 ডিগ্রি ফারেনহাইট আমি কিসে বের করবো ভাইয়া? সেলসিয়াস স্কেলে কত বের করবো? সো 100 ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস স্কেল, দ্যাট মিনস শিফট 8, এখানে ফারেনহাইট থেকে সেলসিয়াস, দ্যাট মিনস এক নাম্বারটা 100 ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস স্কেলে কত, এই যে সেলসিয়াস স্কেলে কত আসছে 37.78, কত আসছে 37.78, 37.78। ওই কত আসছে 37 সেলসিয়াস স্কেলে এই তাপমাত্রা কত? কি একটি মানুষের দেহের তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট 37.77 আসে, ঠিক আছে। ওকে এরপরে আসো কেলভিন স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক। কেলভিন স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত ভাই? কেলভিন স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক আমরা জানি 373 কেলভিন। কত কেলভিন? 373 কেলভিন। কস কেলভিন স্কেলের তাপমাত্রা কত? ঊর্ধ্ব স্থিরাঙ্ক 273 কেলভিন। কেমনে? তোমার হচ্ছে মনে রাখবা সেলসিয়াস স্কেল 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, এটা নিম্ন স্থিরাঙ্ক, এটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক। ফারেনহাইট স্কেল হচ্ছে তোমার 32 ডিগ্রি ফারেনহাইট থেকে 212 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। এবং সেলসিয়াস স্কেল হচ্ছে তোমার 273 কেলভিন থেকে, সরি কেলভিন স্কেল 273 থেকে 373 কেলভিন। এখানে কি লিখছি জানি না। আচ্ছা আমরা এই মুডটা চেঞ্জ করি, বুঝছো? আমরা হচ্ছে মুডে চলে যাই। এখানে যা করা করছি 295 পর্যন্ত করছি, সো বাকিগুলো হচ্ছে আমরা অন্য জায়গায় করি, এটা আসলে করব। তোমরা থাকো এখানে, আমরা অ্যান্ড্রয়েড মুডে চলে যাই, সমস্যা নাই। আমাদের একটু এই যে এখানে আছে আমাদের, ঠিক আছে। বাট এখানে একটু প্রবলেম হচ্ছে, এগুলাকে বড় করা যায় না। এখানে সাইডে আনসার লেখা আছে, আপাতত দেখতে হবে, তোমরা দেখেই আমরা করি, সমস্যা নাই। আমরা কোথায় ছিলাম? ওই যে এটাতে কেলভিন স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক। সো মনে রাখবা এটা হচ্ছে আমরা মানে অ্যান্ড্রয়েড মুডে চলে আসছি, যাই হোক। সো আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে আমাদের সেলসিয়াস স্কেলের, মানে এটা নিম্ন স্থিরাঙ্ক, এটা উচ্চ স্থিরাঙ্ক। ফারেনহাইট হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট থেকে 212 ডিগ্রি ফারেনহাইট। 32 ডিগ্রি ফারেনহাইট থেকে কত ভাইয়া? 212 ডিগ্রি ফারেনহাইট। 32 ডিগ্রি ফারেনহাইট থেকে 212 ডিগ্রি ফারেনহাইট। এরপরে কেলভিন স্কেল হচ্ছে তোমার 273 কেলভিন থেকে 373 কেলভিন, ঠিক আছে। সো এই তিনটা মনে রাখবা। দ্যাট মিন্স কেলভিন স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 373 কেলভিন,
ঠিক আছে, কত ভাইয়া 373 কেলভিন। এরপরে আসো, তাপমাত্রার পার্থক্য 1 ডিগ্রি সেলসিয়াস হলে সেটা কোনটির সমান? দেখো 1 ডিগ্রি সেলসিয়াস, তোমার সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পার্থক্য যত, কেলভিন স্কেলে পার্থক্য তত, সেম, এটা মনে রাখবা। ঠিক আছে, সেলসিয়াস স্কেলের তাপমাত্রার পার্থক্য আর কেলভিন স্কেলের তাপমাত্রার পার্থক্য সমান। তো তাপমাত্রার পার্থক্য 1 ডিগ্রি সেলসিয়াস হলে এটা 1 কেলভিনের সমান হবে। কার সমান হবে? 1 কেলভিনের। নিচের কোন সম্পর্কটি সঠিক? আমরা পৌঁছিলাম 6 আলফা সমান 3 বিটা ইজিক্যাল টু 2 গামা, মনে আছে? সো এখানে অনেকগুলা শর্ত আছে এবং আমরা পড়ছিলামও যে এই যে 6 আলফা সমান যদি 3 বিটা লিখো তাহলে এটা থেকে দেখো লিখতে পারবা 6 আলফা সমান 3 বিটা না, তো এটা থেকে তুমি লিখতে পারবা উভয় পক্ষকে যদি তুমি 3 দিয়ে ভাগ দাও তাহলে আলফা 2 আলফা সমান বিটা, 2 আলফা সমান বিটা। এটা কি এখানে আছে? এটা নাই, আলফা সমান 3 বিটা দিছে, এটা ভুল। ঠিক আছে, আচ্ছা আবার আমরা চাইলে দেখো 3 বিটা সমান 2 গামা লিখতে পারবো। 3 বিটা সমান হচ্ছে 2 গামা, এভাবে যদি লিখো, এখানে গামার সূত্র দিছে তাইলে গামা সমান আসবে 3 আছে, 2 ভাগ হয়ে আসবে 3/2 বিটা। আমরা ফার্স্টে সূত্রের সময় এটা লিখে দিছি যে গামা সমান 3/2 বিটা, এটা লিখে দিছি না, গামা সমান 3/2 বিটা লিখে দিছি। সো এটাই হচ্ছে আমাদের আনসার, ক নাম্বার আনসার, বুঝছি? দেখো এটা কত স্মুথ, এটা কত স্মুথ না অ্যান্ড্রয়েডটা। নিচের কোন সম্পর্কটি সঠিক? এই যে 6 আলফা সমান 3 বিটা ইজিক্যাল টু 2 গামা, এটা পড়ছি। 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা দ্বন্দ্বের দৈর্ঘ্য 5 মিটার, 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দণ্ডটির দৈর্ঘ্য এত হইলে দৈর্ঘ্য প্রসারণ সহগ বের করতে বলছে। ভালো করে বুঝো, দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা আমরা পড়াইছিলাম। সো আলফা সমান কি ভাইয়া? আলফা সমান হচ্ছে আমাদের del L ডিভাইডেড বাই L1 ইন্টু del T, এভাবে পড়াইছি না? সো del L হচ্ছে আমাদের কি ভাইয়া? ওই যে দৈর্ঘ্যের প্রসারণ কত হয়েছে দেখো, আগে ছিল 5 মিটার, এখন হয়েছে 5.00167 মিটার। এই del L সমান L2 মাইনাস L1 না? সো এই যে এটা হচ্ছে আমাদের আদি দৈর্ঘ্য L1, এটা কি পরবর্তীত দৈর্ঘ্য L2। সো আমাদের L2 ইসে 5.0167 মাইনাস L1 কত ভাইয়া? 5 মিটার। সো এটা হিসাব করলে আসবে 0.0167, এটা হচ্ছে আমাদের del L। সো আমরা del L এর মান পেয়ে গেছি 0.0167 মিটার। ঠিক আছে, এরপরে L1 কত? L1 হচ্ছে আমাদের এই যে 5 মিটার এইটা, এবং del T কত ভাইয়া? del T হচ্ছে আমাদের 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা দণ্ডের দৈর্ঘ্য 110 করছি, তাহলে del T হচ্ছে এই যে 110 থেকে 10 বিয়োগ দাও, এখানে আসতেছে আমাদের 100 কেলভিন। ঠিক আছে, তাপমাত্রার পার্থক্য সেলসিয়াস আর কেলভিনের সমানের জন্য আমরা ডাইরেক্ট কেলভিনে লিখে বলছি। তো এটাই হিসাব করলে যেইটা আনসার আসে ওইটাই। সো 0.0167 ডিভাইডেড বাই 5 ইন্টু 100, তো এটা হিসাব করলে কত আসতেছে? 3.34 ইন্টু 10 ইনভার্স 5, 3.34 ইন্টু 10 ইনভার্স 5 কেলভিন ইনভার্স 1, এটা হচ্ছে আমাদের আলফার একক। ঠিক আছে, সো 3.5 ইন্টু কত আসছে? কেলভিন ইনভার্স 1। ঠিক আছে, বুঝছি? ওকে, 3.34 ইন্টু 10 ইনভার্স 5 কেলভিন ইনভার্স 1। সো এটাকে যদি তুমি এইভাবে লিখো, এখানে তো সরাসরি দেয় নাই, তো এইভাবে লিখলে দেখো এখানে কয়টা? 10 ইনভার্স 5। সো এটাকে এসডিতে লেখা যায় না যদিও, তাহলে এটার আগে কয়টা দেওয়া লাগবে? 4টা শূন্য, 0.000, দেন এটা 3 দাও। ঠিক আছে, দেন 34 কেলভিন ইনভার্স 1, বুঝছি? মানে 10 ইনভার্স 5কে বৈজ্ঞানিক পদ্ধতি থেকে যদি তুমি এমনিতে ভাঙাইতে চাও, 10 ইনভার্স 5 আসে, তো দশমিককে আমি এটাকে সামনে নিব, দেখো এটা অনুযায়ী। সো এখানে এক গড় সামনে নিছে, অলরেডি 3 চলে গেছে, এরপরে দ্যাট মিনস 10 ইনভার্স 4 বাকি আছে, আরও 4টা শূন্য দেওয়া লাগবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের আনসার 0.000334, এই যে এটা শেষেরটা। নেক্সট, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা স্টিল বারের দৈর্ঘ্য 100 মিটার, কিন্তু 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এত হইলে দৈর্ঘ্য প্রসারণ সহগ আবার বের করতে হচ্ছে। সো আলফা সমান del L বাই L1 ইন্টু del T। সো del L কত? এখানে দেখো 100 মিটার থেকে 100 হয়েছে 100.046, দ্যাট মিনস 100.046 থেকে, ভালো করে বুঝো, তুমি 100 বিয়োগ দিলে কত পাবা? del L হচ্ছে 0.046, এটা পাইছি আমরা del L, ভালো করে বুঝো। del T 0 থেকে 40 হয়েছে, দ্যাট মিনস del T হচ্ছে আমাদের 40 মাইনাস 0 সমান 40 কেলভিন, এটা হচ্ছে del T। তো এখানে হিসাব করো, del L 0.046 ডিভাইডেড বাই L1 কত? L1 হচ্ছে আমাদের 100 মিটার, এটা হচ্ছে আগের দৈর্ঘ্য, দ্যাট মিনস এটা 100 L1, del T কত? 40 কেলভিন। সেটা হিসাব করলে কত আসে? 046 ডিভাইডেড বাই 100 ইন্টু 40, তো এটা আসতেছে আমাদের 1.15 ইন্টু 10 ইনভার্স 5 কেলভিন ইনভার্স 1। কই 1.15 ইন্টু 10 ইনভার্স 5 কেলভিন ইনভার্স 1। সো এটাকে যদি এক গড় এইভাবে নাই, সো এক গড় যদি সামনে দশমিক আগে, এটাকে এখানে নিলে কি হবে? 11.5 ইন্টু 10 ইনভার্স। দেখো এক গড় যদি আমরা ডানে দশমিক আগাই,
ডানে যদি দশমিক আগাই তাহলে ইনভার্স হয়, ঠিক আছে, ইনভার্স বাড়ে তাহলে ইনভার্স 6 হবে, ইনভার্স কেলবে ইনভার্স হবে। ডানে দশমিক আগাইলে ইনভার্স বাড়ে, বামে দশমিক আগাইলে ইনভার্স কমে, ঠিক আছে। এই বৈজ্ঞানিক পদ্ধতি সিস্টেমটা তোমাদের জানা উচিত, ঠিক আছে। এখন এটার ব্যাখ্যার সময় না, আমরা আগে এটা জেনে আসছি। নেক্সট, নিচের কোন সম্পর্কটি সঠিক? আবার আসছে, এই যে আলফা সমান, এই যে আমরা জানি 6 আলফা সমান 3 বিটা ইকুয়াল টু 2 গামা। তো সবগুলাকে যদি 6 দ্বারা ভাগ দাও, সবগুলাকে, এটা কি হবে? আলফা সমান, এটাকে 6 দ্বারা ভাগ করলে পাবা বিটা বাই 2, এটাকে পাবা গামা বাই 3। সো এটাই হচ্ছে আমাদের আরেকটা বিয়ে, আলফা সমান বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3, ঠিক আছে। এরপরে একটা তামার দণ্ডের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করায় যদি এর শেষ দৈর্ঘ্য এত হয়, তাহলে তারটির আদি দৈর্ঘ্য বের করতে বলছে। দৈর্ঘ্য বসাংশক এত, দেখো শেষ দৈর্ঘ্য দেওয়া আছে, আমাদের আদি দৈর্ঘ্য বের করতে হবে। আমরা জানি আলফা সমান ডেল এল ডিভাইডেড বাই L1 ইন্টু ডেল টি, ঠিক আছে, ভালো করে বুঝো। সো আমাদের কি দেওয়া আছে ভাইয়া? আমাদের আদি দৈর্ঘ্য বের করতে বলছে, ঠিক আছে। আচ্ছা, সো আমরা জানি এই ডেল এল মানে কি, আবার L2 মাইনাস L1, এটা জানি, এখানে L1 ইন্টু ডেল টি আছে, বুঝতেছো তো? এরপরে আসো, এই যে আলফা আছে, তুমি যদি এখন আর গুণন করো, আর গুণন যদি করো তাহলে কি পাবা? আর গুণন করলে পাবা L2 মাইনাস L1 ইজ ইকুয়াল টু আলফা ইন্টু L1 ইন্টু ডেল টি, ঠিক আছে। আমি তো বের করবো L1, আমি বের করবো কি ভাইয়া? L1, তাহলে L1 গুলাকে এক পাশে রাখার চেষ্টা করি, ঠিক আছে। আচ্ছা, সো এইখান থেকে L2টাকে আমি ওই পাশে নিয়ে নিব নাকি, কি করব? তা আমি এবার মান বসাই দিই, মান বসাই দিলে তো আর সমস্যা নাই। L2 কত ভাইয়া? L2 হচ্ছে বলছে শেষ দৈর্ঘ্য 10.0167, এটা হচ্ছে আমাদের L2, এটা কি L2। সো L2 হচ্ছে 10.0167, ঠিক আছে, মাইনাস L1 হচ্ছে জানি না, এটা বের করব। আলফার মান বলে দিছে 16.7 ইন্টু 10 ইনভার্স 6, এটা বলে দিছে, ইন্টু L1 জানি না, এবং ডেলটি বলে দিছে 100 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করছে, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের ডেলটি 100। তো এটা হিসাব করো, তো এটা যদি হিসাব করি আমরা এখানে কি পাইতেছি? 16.7 ইন্টু 10 ইনভার্স 6 ইন্টু 100, তো এটা আসতেছে হচ্ছে আমাদের, দেখো আচ্ছা আমরা একটা কাজ করি, এখানে শুধু মাইনাস L1 রাখলাম, আর এইটা আসতেছে আমাদের 1.67 ইন্টু 10 ইনভার্স 3, সাথে আছে L1, এবং এটা এই পাশে প্লাস হয়ে গেছে, সরি প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, এই যে এটা ওই পাশে মাইনাস হয়ে যাবে 10.0167, ঠিক আছে। এইবারে দেখো এখানে মাইনাস L1 আছে, এই যে এটা আছে, এটাও এই পাশে আসলে মাইনাস হবে, তাহলে মাইনাস 1.67 ইন্টু 10 ইনভার্স 3। আচ্ছা 1.67 ইন্টু 10 ইনভার্স 3 মানে কত জানো তো? এটা মানে হচ্ছে 1.67 ইন্টু 10 ইনভার্স 3, দ্যাট মিন্স 0.00167, এটা এইভাবে 0.00167, ঠিক আছে। সো এটা যদি এবার এই পাশে আসে, তাহলে কি হবে? মাইনাস হয়ে আসবে, সো মাইনাস 0.00167 L1, এবং ওই পাশে আছে হচ্ছে আমাদের মাইনাস 10.0167, ঠিক আছে। একটু হিসাব করি, সো এই দুইটা যদি যোগ করি আমরা কি হবে ভাইয়া? এটা 1 L1 এবং এটা এত আছে, সো এটা প্লাস 1 কত আসবে? এটা আসবে মাইনাস 1.00167 L1, এবং এই পাশে আসবে মাইনাস 10.0167। সেখান থেকে L1 বের করে ফেলে, একটু ডিটেলসে করলাম আর কি, যাতে বুঝো তোমরা। এই যে এটা ভাগ হয়ে যাবে মাইনাস 1.00167, সো এটা যদি ভাগ হয়ে যায়, এখান থেকে তুমি কত পাইতেছো? ভালো করে দেখো, এখান থেকে পাইতেছি হচ্ছে আমরা মাইনাস 10.00167 ডিভাইডেড বাই মাইনাস 1.00167, সো এটা আসতেছে আমাদের 10, এটা কত আসতেছে? 10 আসতেছে। তো 10 কি আসছে? মিটার, সেখানে মিটারে আছে কোনোটা না, তো এই 10 মানে কি? 10কে যদি সেন্টিমিটারে নিতে চাও, এটাকে মিটার থেকে সেন্টিমিটারে 10 ইন্টু 100 সমান আসবে 1000 সেন্টিমিটার, কারণ হচ্ছে 1 মিটার সমান 1000 সেন্টিমিটার, বাট এখানে তো এটা নাই, সেন্টিমিটার 1000 সেন্টিমিটার আছে নাই, সো এটাকে একটু কিলোমিটারে নিয়ে দেখি। তো 10কে 1000 দিয়ে যদি ভাগ দাও, কিলোমিটারকে মিটার থেকে কিলোমিটার নিতে চাইলে 1000 দিয়ে ভাগ দেওয়া লাগে, তাহলে কিলোমিটার যাবে। সো 10 ভাগ 1000 যদি করো, তাহলে ওটা আসতেছে 0.01 কিলোমিটার। সো এটা কি আছে এখানে?
0.01 কিলোমিটার আছে, দ্যাট মিনস এটাই আনসার। ভাই কি বুঝাইতে পারছি? বলো বুঝছি? আচ্ছা, এরপরে নেক্সটটাতে আসো। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি রেল লাইনের দৈর্ঘ্য 10 মিটার, দ্যাট মিনস এটা আদি দৈর্ঘ্য। 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে? কতটুকু বৃদ্ধি পাবে, দ্যাট মিনস আমাদের কতটুকু বৃদ্ধি পাবে, দ্যাট মিনস আমাদের বৃদ্ধি কতটুকু পাবে, ডেল এল বের করতে বলছে। সো এটা ইজি, আলফা সমান ডেল এল ডিভাইডেড বাই L1 ইন্টু ডেল টি, এটা জানি। সো আমরা কি বের করবো? ডেল এল বের করবো। তাহলে ডেল এল ইজিক্যাল টু কি হবে? আর গুণন করো আলফা ইন্টু L1 ইন্টু ডেল টি, ঠিক আছে? আলফা ইন্টু L1 ইন্টু ডেল টি। সো আলফা কত? আলফা হচ্ছে আমাদের এই যে এইটা বলে দিছে দৈর্ঘ্য প্রসারণ সহগ 11.6 ইন্টু 10 ইনভার্স 6 ইন্টু L1 কত? তার আদি দৈর্ঘ্য 10 মিটার, ঠিক আছে? এরপরে ডেলটি কত? 20 থেকে 40 হয়েছে, দ্যাট মিনস ডেলটি হচ্ছে 40 থেকে এই 20 বিয়োগ করো, কত পাবা? 20 কেলভিন, ঠিক আছে? সো এটা 20 আসতেছে। সো এটা কত আসে দেখো, তোমরা বুঝতেছো? যা সূত্র বসেই হয়ে যাইতেছে, কিন্তু আর কোনো কিছু লাগতেছে না। তো এটা আসতেছে 0.00232, এটা আছে 0.00232, এটা এত মিটার আসছে, ঠিক আছে? এত মিটার আসছে, আনসার কিসে আসছে? মিটার। বাট এখানে সব সেন্টিমিটার দেওয়া আছে, এটাকে হচ্ছে আমরা সেন্টিমিটার নেই। সেন্টিমিটার নিতে চাইলে 100 দিয়ে গুণ দেওয়া লাগবে। সো এটা যদি 100 দিয়ে গুণ দাও তাহলে হবে 0.232 সেন্টিমিটার। এটা আছে, যে এটা আছে, দেখুন এটা আনসার, বুঝছি? এরপরে তরলের প্রসারণের ক্ষেত্রে নিচের কোনটা সঠিক? দেখো আমরা তরলের প্রসারণ, এটা মেবি ইয়েতে লিখছিলাম, কি বলে ওইটাতে লিখছিলাম আপনার পিসি মোডে। পিসি মোড কি এখন সচল আছে? একটু দেখার চেষ্টা করি। না, ওইটা সচল দেখার কথা না। পিসি হচ্ছে একদম, আমার পিসি হচ্ছে ডেড হয়ে বসে আছে। যাই হোক, ওইটা দেখে আমরা অ্যান্ড্রয়েড মোডেই থাকি। সূত্রগুলো দরকার আবার লিখে দিই, মনে রাখবা। তরলের প্রকৃত প্রসারণ, তরলের প্রকৃত প্রসারণ সমান কি ভাইয়া? তরলের প্রকৃত প্রসারণ সমান আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ, ঠিক আছে? প্রসারণ মনে রাখবা, আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ, এটা হচ্ছে সূত্র। BL ইজিক্যাল টু BL, প্রকৃত প্রসারণকে যদি হচ্ছে আমরা BL ধরি, আপাত প্রসারণ BA হয়, পাত্রের প্রসারণ B অফ B হয়, এটা হচ্ছে সূত্র। আপাত প্রসারণ সমান, প্রকৃত প্রসারণ সমান আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। সো আমরা এটা ইউজ করতে পারি। সো এখানে কি কি সূত্র দিছে? প্রকৃত প্রসারণ সমান আপাত প্রসারণ যোগ পাত্রের প্রসারণ, এইটা। আবার আমরা চাইলে এটা বলতে পারি আপাত প্রসারণ সমান হচ্ছে প্রকৃত প্রসারণ মাইনাস পাত্রের প্রসারণ। এইভাবে এটা থেকে বাকি সূত্র আসবে। দেখো, চাইলে আমরা লিখতে পারবো আপাত প্রসারণ সমান প্রকৃত প্রসারণ মাইনাস পাত্রের প্রসারণ, এইভাবে, ঠিক আছে? এই B অফ A হচ্ছে আপাত প্রসারণ, আপাত, এটা হচ্ছে প্রকৃত। ওকে, এরপরে বলছে তরল পদার্থের প্রসারণ বলতে কোন ধরনের প্রসারণ বোঝায়? তরল পদার্থের প্রসারণ বলতে বোঝায় হচ্ছে তোমার আয়তন প্রসারণ। তরল পদার্থের আয়তনই প্রসারণ হয়, ঠিক আছে? এবং আমরা পাত্রের প্রসারণটা আয়তন প্রসারণ দিয়ে বের করি। তরল পদার্থের একটা নির্দিষ্ট আয়তনের তরল থাকে, ঠিক আছে? সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান কি ভাই? 8.314 জুল পার কেলভিন পার মোল, এটা 8.314 মনে রাখবা। সার্বজনীন ধ্রুবক এটা আর, আমি ওইখানে লিখে দিছি, ওই যে P = nRT সূত্র আছে না, ওইটা থেকে এই যে আর সমান আছে, আর সমান 8.314 জুল পার মোল পার কেলভিন, অথবা জুল পার কেলভিন পার মোল, ঠিক আছে? জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে? এটাই হচ্ছে আনসার। একটা আবদ্ধ পাত্রে 0.25 মিটার কিউব আয়তনের গ্যাস রাখা আছে। গ্যাসের চাপ এত, তাপমাত্রা এত, গ্যাসের পরিমাণ নির্ণয় করো। এই যে পরিমাণ নির্ণয় করতে হচ্ছে কত মোল। দেখো আমরা সূত্র জানি, আদর্শ গ্যাসের সূত্র, ভাইয়া ওই ফার্স্টে লিখে দিছিলাম, ওই স্লাইডটা আনতে পারবো না, পিসি মোডে যেটা করছিলাম আদর্শ গ্যাসের সূত্র লিখে দিচ্ছি, তোমরা স্লাইডে পাবা, অথবা ফার্স্টের দিকে যে স্লাইড উল্টাইছিলাম ওইখানে গিয়ে দেখতে পারো। 2 নম্বর স্লাইডে লেখা আছে যে P = nRT। এখানে P হচ্ছে চাপ, B হচ্ছে আয়তন, N হচ্ছে ওই যে কত মোল গ্যাস আছে ওই গ্যাসের পরিমাণ N। তার পিছনে আমাদের N বের করতে হচ্ছে, তাহলে N = হবে PB ডিভাইডেড বাই, ভালো করে বুঝো, N = কি হবে? এই যে PB আছে, এখানে কি আছে ভাইয়া? এখানে PB আছে, RT এটা নিচে ভাগ হয়ে যাবে, সো PB/RT, ঠিক আছে? সো P কত ভাইয়া? P হচ্ছে আমাদের চাপ, এই যে এটা চাপ, গ্যাসের চাপ এইটা, আয়তন হচ্ছে এইটা আয়তন, তাহলে P হচ্ছে আমাদের 27 × 10⁻³ নিউটন
পার মিটার স্কয়ার মানে প্যাসকেল ঠিকঠাক এককে আছে, এটা 0.25 মিটার কিউব ডিভাইডেড বাই আর এর মান মুখস্থ 8.314 জুল পার কেলভিন পার মোল, টি হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস। সো টিটাকে কেলভিনে লিখতে হবে, টিটাকে কি লিখতে হবে কেলভিনে, সো হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস না, এটাকে 273 যোগ করলে কেলভিনে যাবে, সো এটা মনে করে কেলভিনে লিখবা, এটা হবে 313 কেলভিন। কত কেলভিন আসবে 313 কেলভিন, এটা হচ্ছে আমাদের তাপমাত্রা। এরপরে এটাকে হিসাব করে যেটা আনসার আসবে ওইটা আনসার। সো 27 × 10³ ইন্টু 0.25 ডিভাইডেড বাই 8.314 ইন্টু 313, ঠিক আছে। তো এটা যদি হিসাব করো এটা থেকে আসতেছে আমাদের 2.5938 এটা আসতেছে এত মোল, বা 2.0 এটা না সরি 2.59, দ্যাট মিনস 2.59। সো আমরা চাইলে 2.9 5 থেকে বড় এক গড় রাখলে 2.6 বলতে পারবো, তাহলে 2.6 মোল আসছে, এটা আনসার এই যে 2.6 মোল, ঠিক আছে। নিচের কোনটি আদর্শ গ্যাসের সূত্র, এই মাত্র বলছি Pv = nRT, ঠিক আছে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে পরিণত করতে কি পরিমাণ তাপ লাগবে, ভালো করে দেখো। আমরা এটা সূত্র পড়ছিলাম, এই সূত্রগুলো আবার একটু দেখি ভাইয়া। তোমার তাপ ধারণ ক্ষমতা লিখো, এটা হচ্ছে আমাদের টাইপ 3, আর ওই যে আমরা আপাত অপসারণ দেন হচ্ছে আদর্শ গ্যাসের সূত্র পড়ছি, এগুলো হচ্ছে টাইপ 2, এটা হচ্ছে টাইপ 3। সো তাপ ধারণ ক্ষমতা হচ্ছে C = Q/ΔT, ঠিক আছে। মানে একটা বস্তু তাপমাত্রা 1 কেলভিন বাড়িতে যে পরিমাণ তাপের প্রয়োজন এটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা। তাপ ধারণ ক্ষমতার একক হচ্ছে এই যে Q মানে হচ্ছে জুল, জুল পার কেলভিন, এটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতার একক C = Q/ΔT। এরপরে আপেক্ষিক তাপের সূত্র হচ্ছে S = C/m, ঠিক আছে। দেন ওইটা থেকে তুমি লিখতে পারবা S = C এর মান Q/ΔT বসে আসবে Q/m∆T, ওইটা থেকে তুমি Q = ms∆T ও পাবা, এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে আমাদের তাপের সূত্র, গৃহীত তাপ বর্জিত তাপ, এটা আপেক্ষিক তাপ, ঠিক আছে। এটা হচ্ছে যদি তাপমাত্রার পরিবর্তন বলে, তাপমাত্রার পরিবর্তন বললে কি বলছি, তাপমাত্রার পরিবর্তন বললে আমরা এই সূত্র ইউজ করে কি বের করব, এই সূত্র ইউজ করে হচ্ছে আমরা ওই যে কতটুকু তাপ লাগবে ওইটা বের করব। আর যদি অবস্থার পরিবর্তন বলে, দেখো অবস্থার পরিবর্তন বললে আমরা Q = ml এই সূত্র ইউজ করব। যদি আমাদের বরফ থেকে পানিতে গেছে এটা বলে তখন আমরা ইউজ করব Q = mLF, এখানে L হচ্ছে সুপ্ত তাপ, L কি সুপ্ত তাপ, L হচ্ছে সুপ্ত তাপ। সো আমরা বেশিরভাগই বরফ আর জলীয় বাষ্পটাই ইউজ হয়। সো বরফ গলনের সুপ্ত তাপ LF হচ্ছে ভাইয়া 3,36,000 জুল পার কেজি, এটা। সো এই সূত্র আমরা ইউজ করব বরফ থেকে পানি যদি করতেছে এটা বলে, যদি অবস্থার পরিবর্তন বলে। সেমভাবে পানিকে যদি বাষ্পে পরিণত করতেছে এটা বলে এবং এটাতে কত তাপ লাগবে, তাহলে Q = mLV, এখানে LV হচ্ছে 22,68,000 জুল পার কেজি। এতটুকু জাস্ট মনে রাখবা, এটা সূত্র ক্লিয়ার, আমরা এখন হচ্ছে MCQ সলভ করতে পারি, ঠিক আছে। এটা কি সেভ হয়ে গেছে, সেভ হয়ে গেছে। এরপরে আসো 100 গ্রাম পানির তাপমাত্রা 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠাতে কি পরিমাণ তাপের প্রয়োজন আছে, আগেরটার তাপ কি আমরা পড়ি নাই। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে কি পরিমাণ তাপের প্রয়োজন, এই যে এটা হচ্ছে বরফ গলনের সুপ্ত তাপ। এখানে দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 কেজি বরফ বলছে, যদি আমাদের বরকে চেঞ্জ করে বলতো তাহলে Q = আমরা mLF এটা ইউজ করতাম, যদিও আমাদের LF এর মান হচ্ছে 3,36,000, ঠিক আছে। এটা তো ইউজ করতে পারবা জুল পার কেজি। তো m এর মান 1 কেজি, LF হচ্ছে 3,36,000, সো দ্যাট মিনস এটা চেঞ্জ হইতেছে না, এটাই আসতেছে 3,36,000, এটাই আসতেছে, ঠিক আছে। তো 3,36,000 মানে এটা মেবি, এটাকে এই মুডে নেও। আবার এটাকে 3,36,000ও বলে, কোনো বইয়ে 3,34,000ও লেখা, ঠিক আছে। সো যেইটা ইচ্ছা ওইটা ইউজ করতে পারো, ঠিক আছে, যেটা ইচ্ছা। সো এটাকে তুমি চাইলে 3,34,000 ইউজ করতে পারো, আগের বইয়ে 3,36,000 ছিল, ঠিক আছে। তিন লক্ষ 36 তো 34 শেষ করতেছে, যেহেতু তারা এখানে
34 ইউজ করছে, এটা তো ওইটাকে আবার ওই মোডে নিলে 3 পয়েন্ট দেবে। এখানে দশমিক দিলে 1 2 3 4 5টা আছে সামনে, দ্যাট মিন্স 3.34 ইন্টু 10⁵ দিবা, ঠিক আছে? এত জুল। এরপরে 100 গ্রাম পানির তাপমাত্রা 30 ডিগ্রি থেকে, ভালো করে বুঝো, 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠাতে কি পরিমাণ তাপের প্রয়োজন? সো আমাদের এখানে ডেলটি কত? 30 থেকে 35, দ্যাট মিন্স হচ্ছে 35 মাইনাস 30 করো, এটা কত আসে ভাইয়া? 5 কেলভিন। সো এইটা করতে কি পরিমাণ তাপের প্রয়োজন আমরা তাপ বের করবো। সো তাপ কিউ ইজ ইকুয়াল টু, তাপমাত্রা পরিবর্তন হইতেছে, দেখো 30 থেকে 35 হইতেছে, দ্যাট মিন্স কিউ ইজ ইকুয়াল টু এমএস ডেলটি, এটা হচ্ছে সূত্র। কিউ ইজ ইকুয়াল টু কি? এমএস ডেলটি। ভালো করে বুঝো, তাপমাত্রার পরিবর্তন। 100 গ্রাম পানির তাপমাত্রা 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে উঠাইতে আমাদের কি পরিমাণ তাপের প্রয়োজন এটা বের করবো। তো তাপ কিউ ইজ ইকুয়াল টু এমএস ডেলটি। আর এখানে পানির তাপমাত্রা বাড়াইতেছি, যার তাপমাত্রা বাড়াইবা তার আপেক্ষিক তাপ ইউজ করবা। পানির আপেক্ষিক তাপ 4200, মনে রাখবা, এস অফ ডাব্লিউ মানে পানির আপেক্ষিক তাপ, এস ডাব্লিউ 4200 জুল পার কেজি পার কেলভিন, এটা হচ্ছে পানির আপেক্ষিক তাপ 4200। পানির আপেক্ষিক তাপ কত ভাইয়া? 4200। এম কত এখানে? এম হচ্ছে 100 গ্রাম, মানে হচ্ছে 0.1 কেজি, কেজিতে নিয়ে ইউজ করবে, 1000 দিয়ে ভাগ দিলে কেজিতে যায়, 0.1 ইন্টু 4200 ইন্টু ডেলটি কত? 5 কেলভিন। সো এটা হিসাব করলে আমরা কতটুকু তাপ লাগবে পেয়ে যাব, ঠিক আছে? এটা আসতেছে 2100, তো 2100 জুল তাপ লাগতেছে। কত জুল লাগতেছে? 2100 জুল। আশা করি বুঝতে পারছি। এরপরে কোনটির উপর তরলের বাষ্পায়ন নির্ভর করে? মনে রাখবা, তরলের বাষ্পায়ন নির্ভর করে তরলের প্রকৃতির উপর। এখানে ঘনত্ব দিছে, এটা ভুল, ঘ নাম্বার তরলের প্রকৃতির উপর নির্ভর করে, ঠিক আছে? তরলের বাষ্পায়ন, লাইক পানির বাষ্পায়ন একরকম হবে, কেরোসিনের বাষ্পায়ন একরকম হবে, ঠিক আছে? পারদের বাষ্পায়ন একরকম হবে। তো তরলের প্রকৃতির উপর নির্ভর করে কোনটার বাষ্পায়ন কিরকম হবে, মনে থাকবে, ঠিক আছে? যে তাপ তরলকে বাষ্পে পরিণত করে তাকে বলা হয় সুপ্ত তাপ, ঠিক আছে? কি বলা হয়? আচ্ছা সরি, শুধু সুপ্ত তাপ না, কারণ বরফ গলনে সুপ্ত তাপ আছে, বাষ্পীভবনে সুপ্ত তাপ আছে। সো মনে রাখবা, যদি কঠিন থেকে তরল হয় তখন এটাকে বলা হয় হচ্ছে মানে গলনের সুপ্ত তাপ, গলনের সুপ্ত তাপ, ঠিক আছে? আর যদি তোমার তরল থেকে বাষ্প হয়, কি ভাইয়া? তরল থেকে বাষ্প হইলে এটাকে বলে বাষ্পীভবনের সুপ্ত তাপ, ঠিক আছে? বাষ্পীভবনের সুপ্ত তাপ। আর যদি কোনো কিছুই না থাকে যা সুপ্ত তাপ দিয়ে দিই, বাস এখানে যদি বাষ্পীভবনের সুপ্ত তাপ আছে এটাই আমরা দিয়ে দিলাম, ঠিক আছে? এটাই সঠিক আনসার। চাপ কমালে বাষ্পায়নের হার কি ভাইয়া? মনে রাখবা, চাপ যদি কমায়, চাপ কমালে বাষ্পায়ন বাড়ে, আর চাপ বাড়ালে, এটা উল্টা আর কি, চাপ বাড়ালে বাষ্পায়ন কমে, ঠিক আছে? চাপ কমালে বাষ্পায়ন বাড়ে, আর চাপ বাড়ালে বাষ্পায়ন কমে। তো এখানে চাপ কমাইছে, বাষ্পায়নের হার কি হবে? বেড়ে যাবে, ঠিক আছে? বুঝতেছি? চিত্রে বিসি অংশের প্রয়োজনীয় তাপ বের করতে হচ্ছে। এই যে বিসি অংশে কি হইতেছে, তার তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস ছিল, তার তাপমাত্রা এটা থেকে ভালো করে বুঝো। প্রথমে তার তাপমাত্রা -5 ডিগ্রি সেলসিয়াস ছিল, দ্যাট মিন্স তখন সে হচ্ছে বরফ ছিল, কারণ 0 ডিগ্রির নিচে বরফ। এরপরে তাপ দিতেছে, সময়ের সাথে তাপমাত্রা বাড়তেছে, এখানে গিয়ে উঠছে। উঠার পরে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন তার হয়ে গেছে, তখন তার কি অবস্থা হবে? সে আস্তে আস্তে, এখানে বরফ ছিল, ভালো করে এই অংশটা বরফ, তো এখানে সে বরফ থেকে পানিতে পরিণত হওয়া শুরু করবে, বরফ থেকে পানিতে যাবে। সো এখানে তার অবস্থার পরিবর্তন হবে। কিসের পরিবর্তন হবে? অবস্থার পরিবর্তন হবে, ঠিক আছে? কিসের পরিবর্তন হবে? অবস্থার পরিবর্তন। অবস্থার পরিবর্তন হইলে বিসি অংশের প্রয়োজনীয় তাপ বের করতে হচ্ছে, তাইলে এখানে অবস্থার পরিবর্তন হইতেছে, প্রয়োজনীয় তাপ হবে কিউ ইজ ইকুয়াল টু এমএলএফ। কেন? কারণ সেইখানে বরফ থেকে পানি হইতেছে, সো বরফ থেকে পানি হওয়ার সময় কিউ ইজ ইকুয়াল টু এমএলএফ, এটা আমরা ইউজ করি। সো এখানে বরফের পরিমাণ এম সমান বলছে 200 গ্রাম, সো এটা মানে 0.2 কেজি, কেজিতে নিবা, ঠিক আছে? সো এম এর মান 0.2 কেজি, এলএফ হচ্ছে কত ইউজ করবা? 3,34,000 ইউজ করি, তাইলে যেহেতু এটা তোমাদের নতুন বইয়ে মেবি 3,34,000 ইউজ করো। তোমাকে 3,36,000 আর 34 দিয়ে পেজ খাওয়াবে না, তুমি 36 দিয়ে যদি দেখো আনসার কাছাকাছি আসতেছে না, 34 দিয়ে বের করবা, ঠিক আছে? তখন একটা মান পেয়ে যাবো। তো এটা আসতেছে আমাদের 66,800 জুল। কত আসতেছে? 66,800 জুল, বুঝছি? এটাই হচ্ছে আনসার। তাইলে বিসি ও ডিই অংশের তাপমাত্রার পার্থক্য সমান,
তাপমাত্রার পার্থক্য সমান। হ্যাঁ, পার্থক্য সমান, কারণ হচ্ছে দুইটাতেই তোমার কি ভাই এখানে তাপমাত্রা বাড়তেছে না, এই বিসিতে সবগুলাতে এখানেও 0 ডিগ্রি সেলসিয়াস, এখানেও 0 ডিগ্রি সেলসিয়াস। দ্যাট মিনস তাপমাত্রার পার্থক্য যদি বের করো 0 - 0 দ্যাট মিনস 0 এখানে বের হইতেছে। এখানে 100 ডিগ্রি সেলসিয়াস, ইতেও 100 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রার পার্থক্য কত? বিয়োগফল 0। দ্যাট মিনস এই দুইটার তাপমাত্রার পার্থক্য সমান। ঠিক আছে, এবি অংশের প্রয়োজনীয় তাপ 2100 জুল। এটা বলছে এবি অংশের প্রয়োজনীয় তাপ 2100 জুল কিনা আমরা বের করে দেখি। এবি অংশে দেখো -5 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি বরফে পরিণত হইতেছে। -5 থেকে 0 ডিগ্রি বরফ, ঠিক আছে, কারণ এই অংশ তো কঠিন থাকবে। তো এটা তাপমাত্রার পরিবর্তন হইতেছে Q = ms del T। এটা ইউজ করব। m হচ্ছে 0.2 কেজি, ওই যে 200 গ্রাম থেকে আসছিল আর কি। s হচ্ছে বরফ গলনের, বরফের আপেক্ষিক তাপ হচ্ছে 2100। কি ভাইয়া? বরফের আপেক্ষিক তাপ, এটা হচ্ছে বরফের আপেক্ষিক তাপ 2100 জুল পার কেজি পার কেলভিন। সো এটা বসাইতে হবে 2100, এটা বরফের আপেক্ষিক তাপ। এবং ডেলটি কত? তাপমাত্রার পরিবর্তন এখানে 5 ডিগ্রি সেলসিয়াস, 5 কেলভিন। সো 0.2 × 2100 × 5, সো এটা আসতেছে আমাদের 2100। কিউজেল কত আসতেছে? 2100। সো এটা এবি অংশের প্রয়োজনীয় তাপ 2100, এটাও ঠিক আছে। বরফ গলে পানিতে পরিণত হতে 6 মিনিট সময় লাগে। সো বরফ গলে পানিতে পরিণত হইতেছে, ভালো করে বুঝো। সো বরফ গলা পানিতে পরিণত হতে 6 মিনিট সময় লাগে। এখানে চিত্র অনুযায়ী এই যে বরফ আছে, পি বিন্দুতে সে বরফ ছিল, বি বিন্দুতে কি ছিল ভাইয়া? পি বিন্দুতে সে বরফ ছিল, তখন তাপ সময় ছিল 2 মিনিট। সি বিন্দুতে গিয়ে সে কি হয়ে গেছে? পানি হয়ে গেছে। পানি হয়ে গেছে না? সি বিন্দুতে গিয়ে সম্পূর্ণ পানি হয়ে গেছে। এরপরে পানির তাপমাত্রা বাড়বে, কারণ এই উপরেরটা 0 ডিগ্রির চেয়ে বেশি। কারণ এখানে হচ্ছে সে বরফ থেকে পানি হয়েছে, ভালো করে বুঝো, বরফ থেকে পানি হয়েছে। দ্যাট মিনস এখানে গিয়ে ফুল পানি হয়ে গেছে, এটা হচ্ছে পানি। তাহলে বরফ থেকে পানি হয়ে তার কত সময়? 2 থেকে 8, 6 মিনিট সময় লাগছে। তো বরফ গলা পানিতে পরিণত হতে, বরফ গলা পানিতে পরিণত হতে 6 মিনিট সময় লাগে। এটাকে টাইপিং মিস্টেক করছে নাকি আমি জানি না, তারপরে এটা একটু দেখি আমি, ঠিক আছে। বরফ গলে পানিতে পরিণত হইতে হয়তো বলছে। আমাকে বলছে বরফ গলে পানিতে পরিণত হইতে, বরফ গলে পরিণত মানে একদম প্রথম থেকে বরফ গলে পানিতে পরিণত হইতে কত সময় লাগছে। দেখো প্রথমে তো ছিল এইখানে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ ছিল, সো এইটা থেকে গলে সে একদম পানিতে পরিণত হইতে এ থেকে 8, টোটাল 8 মিনিট সময় লাগছে। তো এখানে 6 মিনিট না 8 মিনিট লাগছে। তোমাকে বলে নাই যে বরফ যেই সময় থেকে গলা শুরু করছে ওইটাতে থেকে পানিতে পরিণত হইতে কত সময় লাগছে, এইটা না, বলছে স্টার্টিং জাস্ট বরফটা গলে পানিতে পরিণত হইতে কত সময় লাগছে। একদম বরফের স্টার্টিং থেকে গলে পানিতে পরিণত হইতে 8 মিনিট সময় লাগছে, এ থেকে এইটা পর্যন্ত 8। দ্যাট মিনস 1 আর 2 আনসার। ঠিক আছে, নেক্সটে আসো। ঠিক আছে, এরপরে আপেক্ষিক তাপের একক কি ভাই? আপেক্ষিক তাপ এস, এটার একক হচ্ছে জুল পার কেজি পার কেলভিন। এটা আমি লিখছি না, কেমনে? এস সমান হচ্ছে Q/m del T। কিউ এর একক হচ্ছে জুল, এম হচ্ছে কেজি, ভালো করে বুঝো, এবং del T একক কেলভিন। ঠিক আছে, তো এখানে জুল আছে, কেজি উপরে যাবে ইনভার্স হয়, কেলভিন উপরে যাবে ইনভার্স হয়। জুল পার কেজি পার কেলভিন, জুল পার কেজি পার কেলভিন, জুল পার কেজি পার কেলভিন। হোয়ার জুল পার কেজি পার কেলভিন? এই যে এটা জুল পার কেজি পার কেলভিন। ঠিক আছে, সুপ্ত তাপ কিসের পরিবর্তন ঘটায়? অবস্থার। ভালো করে পড়ছি, সুপ্ত তাপ কিসের পরিবর্তন ঘটায় ভাইয়া? অবস্থার। ঠিক আছে, তামার আপেক্ষিক তাপ 400 জুল পার কেজি পার কেলভিন হলে 5 কেজি তামার তাপ ধারণ ক্ষমতা, কি বলছে? তাপ ধারণ ক্ষমতা সি, তাপ ধারণ ক্ষমতা সি সমান Q/del T। এবং আরেকটা জানছিলাম এস সমান C/m আপেক্ষিক তাপ, কারণ এখানে আপেক্ষিক তাপ দেওয়া আছে, এটা এস দেওয়া আছে, 5 কেজি পরিমাণ এম দেওয়া আছে। ঠিক আছে, সো আমাদের আপেক্ষিক তাপ S = C/m না, তাহলে এখানে যদি আর গুণন করো C = কি আসবে? SM, বা C = আর গুণন করলে MS, কি আসবে? C = MS। তো C = পাবা M কত ভাইয়া? M হচ্ছে আমার 5 কেজি, কারণ তুমি তাপ ধারণ ক্ষমতা বের করবা, এটা থেকেই বের হবে, বিকজ S আর M দেওয়া আছে তোমার। তো 5 × S এর মান কত? 400, 5 4 5 20, 2000। আর একক তো জুল পার কেলভিন, এটা আমরা জানি। ঠিক আছে,
10 কেজি ভরের একটা বস্তুর তাপ দাহন ক্ষমতা এত হলে বস্তুর আপেক্ষিক তাপ কত? দেখো আপেক্ষিক তাপ S = C/m। সো এই যে তাপ দাহন ক্ষমতা এটা C বলে দিছে, এটা আমাদের m বলে দিছে, তাহলে C যদি আমাদের 4000 হয়, m যদি 10, আপেক্ষিক তাপ কত আসবে? 400 জুল পার কেজি পার কেলভিন। সো কই এই যে এটা 400, ঠিক আছে না? গলনের আপেক্ষিক সুপ্ত তাপের একক কি? আপেক্ষিক সুপ্ত তাপের একক হচ্ছে জুল পার কেজি, ঠিক আছে? এই যে আমরা এইভাবে পড়লাম না 3,34,000, এটা একক কি? জুল পার কেজি। কি ভাইয়া? জুল পার কেজি পড়ছিলাম একক, ঠিক আছে? মনে আছে? ওকে। বস্তু কর্তৃক গৃহীত অথবা বর্জিত তাপের পরিমাণ নির্ভর করে কিসের উপর? বরের উপর নির্ভর করে অবশ্যই। কতটুকু তাপ? কারণ হচ্ছে তাপ Q = ms ΔT, ভালো করে বুঝো। সো বরের উপর নির্ভর করে। S হচ্ছে আপেক্ষিক তাপ বোঝায়, দ্যাট মিন্স এটা তরলের প্রকৃতি বোঝায়। লাইক পানির একরকম আপেক্ষিক তাপ, কেরোসিনের একরকম আপেক্ষিক তাপ, অন্যটার একরকম আরেক আপেক্ষিক তাপ। তো S মানে উপাদানের উপর, উপাদান মানে প্রকৃতি, এটার উপর নির্ভর করে, ঠিক আছে? ΔT হচ্ছে তাপমাত্রার উপর, তিনটার উপরই নির্ভর করতেছে। তিনটাই আনসার, বুঝছি? বলো, বুঝতেছো না? ওকে। এরপরে দেখো আমাদের কি বলছে, কোনো বস্তুর তাপ দাহন ক্ষমতা নির্ভর করে কিসের উপর? তাপ দাহন ক্ষমতা হচ্ছে C = Q/ΔT, ঠিক আছে? তাপমাত্রার উপর নির্ভর করে, বরের উপর নির্ভর করে তাপ দাহন ক্ষমতা। হ্যাঁ, তাপ দাহন ক্ষমতা বরের উপর নির্ভর করে, কারণ C = S বাই, এই যে কি বলে, সরি, আমরা একটা সূত্র জানি S = C/m। তো ওইটা থেকে পাইছিলাম C = ms বা sm। এই যে C হচ্ছে বরের উপর নির্ভর করে, বরের উপর নির্ভর করে, আয়তনের উপর নির্ভর করে না, উপাদানের উপর নির্ভর করে, ঠিক আছে? কারণ এই যে S আছে না, উপাদান, তার এক একটার আপেক্ষিক তাপ এক এক রকম হইতে পারে। সো এটা আনসার হচ্ছে 1 আর 3, 1 আর 3, এটা আনসার। ভাই কি বুঝাই দিতে পারছি? বলো। 2 কেজি ভরের পানির তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে কি পরিমাণ তাপ শক্তির প্রয়োজন? আচ্ছা, কি পরিমাণ তাপ শক্তি? তাইলে তাপমাত্রা আমরা 50 ডিগ্রি বৃদ্ধি করতেছি, দ্যাট মিন্স তাপমাত্রার পরিবর্তন হইতেছে। Q = ms ΔT, ভালো করে বুঝো, এগুলা কিন্তু অনেক আসে। m হচ্ছে ভাইয়া এইটা 2 কেজি, s হতো এটা কি? পানি, ভালো করে বুঝো, পানি ব্যবহার করে বলতেছি, দ্যাট মিন্স পানির আপেক্ষিক তাপ 4200। তো পানির আপেক্ষিক তাপ 4200, ঠিক আছে? এটা তো ΔT। এরপরে আসো ইনটু ΔT কত? 50 ডিগ্রি বাড়াইতেছে 50 কেলভিন। সো এটা ইউজ করলে যা আসে ওইটা আনসার। 2 × 4200 × 50, এটা আসতেছে 4.20 × 10⁵। কত? 4.20 × 10⁵ একক তো আর জুল আমরা জানি, বুঝছি? ওকে, আর বেশি নাই। -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে প্রয়োজনীয় কত তাপ লাগবে? এটা কি? সাইডে দিছলা নেই, রিমুভ করছে নি। আচ্ছা, -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 কেজি বরফ গলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে কত প্রয়োজনীয় তাপ লাগবে? সো এখানে দুইটা কাহিনী আছে, একটা হচ্ছে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত হবে, এখানেও বরফ আছে, ভালো করে বুঝো। সো এটা একটা কাহিনী, -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত হবে, এটা একটা কাহিনী। আবার এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হবে, এখানে একটা কাহিনী। বিকজ এখানে অবস্থার পরিবর্তন হইতেছে, তাপমাত্রারও পরিবর্তন হইতেছে। ফার্স্টে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত হবে, এরপরে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফটা পানিতে পরিণত হবে। প্রশ্ন তো ঠিকঠাক আছে আশা করি। তাইলে এখানে দুইটা সূত্র ইউজ হবে, এটার জন্য ইউজ হবে আমাদের Q = mLF, আর এটার জন্য ইউজ হবে, সরি, উপরেরটার জন্য হবে Q = ms ΔT, যেহেতু তাপমাত্রা পরিবর্তন হইতেছে, -5 থেকে 0 হয়েছে, Q = ms ΔT, আর এটার জন্য ইউজ হবে Q = mLF। তাহলে টোটাল তাপমাত্রা পরিবর্তন কি হবে? টোটাল তাপ শক্তি কিভাবে ইউজ করব? ms ΔT প্লাস mLF। সো ms কত? m হচ্ছে 2 কেজি, 2 ইনটু, এটা কি বরফ না? বরফ, তাহলে বরফের আপেক্ষিক তাপ কত? 2100, বুঝছো? ΔT কত? -5 থেকে 0-তে যাবে, তাহলে 5 ডিগ্রি তাপমাত্রা পার্থক্য হিসাব করলে 5 আসবে না? প্লাস m হচ্ছে 2 কেজি, LF কত? LF হচ্ছে 3,34,000, 3,34,000। সো এটা যদি হিসাব করে একটা আনসার পাবো, 2 × 2100 × 5
প্লাস 2 ইন্টু 3 লক্ষ, এটা আসতেছে আমাদের 68900 এত জুল, বাট এটা তো এখানে নাই। দ্যাট মিনস এটাতে ভুল আছে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ যদি বলে, তাহলে বরফ বললে শুধু দেখো -5 থেকে 0 ডিগ্রি বরফ কি ইজ ইকুয়াল টু এমএস ডেলটি ব্যবহার করলে ইউজ হয়ে যাবে। শুধু যদি বরফ বলে তাহলে আমরা এইটা ইউজ করব, ঠিক আছে? তখন শুধু এইটা হবে, আর এইটা অনুযায়ী আমাদের আনসার আসবে 2 ইন্টু 2100 ইন্টু 5। তো আমাদের প্রশ্নে ভুল আছে, এটা আসবে 21000 জুল আসবে। এটা আনসার হবে 21000 জুল, ঠিক আছে? নিচের কোনটা সঠিক? গ্যাসকে চাপ দিলে গলনাঙ্ক কমে। দেখো, গ্যাসকে চাপ দিলে গলনাঙ্ক কমে না, বরফকে চাপ দিলে গলনাঙ্ক কমে। বরফকে চাপ দিলে গলনাঙ্ক কমে, দ্যাট মিনস এটাতে ভুল দিছে, বেড়ে না কমে যায়। চাপ বৃদ্ধির সাথে তাপমাত্রা বৃদ্ধির সম্পর্ক নাই, আছে, এটা ভুল দিছে, এটা ভুল দিছে। তাহলে তরলে চাপ বেশি হলে স্ফুটনাঙ্ক বেড়ে, এটা ঠিক আছে। তরলে যদি চাপ বেশি দাও তাহলে স্ফুটনাঙ্ক বেড়ে যায়, তরলে যদি চাপ বেশি দাও তাহলে এটার স্ফুটনাঙ্ক বেড়ে যায়। লাইক প্রেসার কুকারে ইউজ দেখছো না আমরা, চাপ বেশি প্রয়োগ করে হচ্ছে আমরা স্ফুটনাঙ্ক বেড়ে তাড়াতাড়ি রান্না করতে পারি। নিচের কোনটি চাপ বাড়ালে গলনাঙ্ক কমে? চাপ বাড়ালে গলনাঙ্ক কমে একটু আগে পড়ছি। চাপ দিলে গলনাঙ্ক কমে কোনটার? বরফের। কোনটার? বরফের, ঠিক আছে? চাপ দিলে গলনাঙ্ক কমে কোনটার? ভাইয়া বরফের। সো আজকে হচ্ছে এতটুকু, আর নাই আমাদের স্লাইড। সো তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের ফিজিক্স এমসিকিউ থান্ডার সিরিজে যারা আসো, তোমরা হচ্ছে 10 জন আমাদের কাস্টমাইজ টি শার্ট উইন হইতে পারবা। কেমনে উইন হবা ভাইয়া? আমাদের যে ফিজিক্স এমসিকিউ থান্ডার সিরিজ গ্রুপটাতে আছে, এখানে অলরেডি 10,000 স্টুডেন্ট আছে, 10K স্টুডেন্ট আছে, ঠিক আছে? সো এইখানে আমরা একটা কন্টেস্ট দিব, তোমরা হচ্ছে চেক করবে একটু যে, আচ্ছা কন্টেস্টের কথা আলাদা বলি, ক্লাসে না বলি। ক্লাস হচ্ছে তোমাদের যেটা বলতে চাই সেটা হচ্ছে, ভাইয়া দেখো, এই যে এমসিকিউ পড়তেছো, আমরা ফিজিক্সের কিন্তু 600টা এমসিকিউ একদম শেষ করে দিতেছি অলরেডি। 6টা চ্যাপ্টার শেষ, পরীক্ষায় গেলেই বুঝবে হচ্ছে আমরা কি কি পড়ছি। 1 থেকে 6টা চ্যাপ্টার শেষ আল্লাহর রহমতে। আরও আছে তোমার মনে করো ইম্পর্টেন্ট 7 থেকে 12 পর্যন্ত আছে। এই যে 13, 14 একটা ক্লাসে টাচ করে পড়ে ফেলবো, সমস্যা নাই। তো এইগুলা মনে করতে পারো। সো আমরা দ্রুত শেষ করে দিতেছি, আরও দ্রুত শেষ করে ফেলবো। তোমরা আমাদের কিন্তু ম্যাথ প্লাস হায়ার ম্যাথ এমসিকিউ থান্ডার সিরিজ ভালো করে বুঝো। এই দুইটার এমসিকিউ কিন্তু অলরেডি কমপ্লিট। এই দুইটার এমসিকিউ কি ভাইয়া? অলরেডি কমপ্লিট, অলরেডি কমপ্লিট। সো তুমি ভর্তি হইলে এইগুলা সব চ্যাপ্টারে ক্লাস পেয়ে যাবা। বেশিরভাগ অনেক হায়ার ম্যাথে দুর্বল, শুধু হায়ার ম্যাথে ভর্তি হইতে পারবা, আমি জানি। সাথে কেমিস্ট্রিতে কিন্তু আমরা অলরেডি 1 থেকে 4 পর্যন্ত চ্যাপ্টার পড়ে ফেলছি, আর এই দুইটা কমপ্লিট। সো তুমি 3টা কোর্স একসাথে যদি কিনো, এখন ডিসকাউন্ট চলতেছে 899 টাকা দিয়ে কিনতে পারবা 20 ফেব্রুয়ারি পর্যন্ত। পরে হয়তো 999 টাকা লাগবে যদি এই মানে ম্যাথ, হায়ার ম্যাথ, কেমিস্ট্রি একসাথে কিনো। সো যারা ভর্তি হইতে চাও দ্রুত ভর্তি হয়ে এমসিকিউ এর প্যারাটাকে শেষ করে ফেলা। আমরা ম্যাথ এবং হায়ার ম্যাথ অনেক মানে জেনারেল মানে একদম পারফেক্টলি করছি। ম্যাথের টোটাল 500টা এমসিকিউ, হায়ার ম্যাথের টোটাল 500টা এমসিকিউ সলভ করছি, কেমিস্ট্রি থেকে টোটাল 600+ এমসিকিউ সলভ করবো ফিজিক্সের মতো। সো এখান থেকে কিন্তু পরীক্ষা এমসিকিউ কমন পাবা। সো এমসিকিউতে যাদের সমস্যা তোমরা ভর্তি হয়ে যেতে পারো। 899 টাকা এখন 20 ফেব্রুয়ারি পর্যন্ত, তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। আর ভর্তি হতে এই নাম্বারে জাস্ট মেসেজ দিও। ফিজিক্স তো আর ফ্রি পাইতেছে, সমস্যা নাই। 01309270105 এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। সো হোয়াটসঅ্যাপে যদি একটা মেসেজ দাও তাইলে হচ্ছে হয়ে যাবে, ঠিক আছে? আমরা আসি তোমাকে এটা ঠিকঠাক করে দেওয়ার জন্য, ঠিক আছে? অ্যাডমিন আছে, ওরা তোমাকে রিপ্লাই দিবে এবং তুমি এমসিকিউ ভর্তি হয়ে যেতে পারবা কোর্সে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।